বিক্ষেপণ সহক তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের সমানুপাতিক। পরমাণু। পরমাণু। আচ্ছা, এটাতে যদি আমি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আপতিত হলো মানে তড়িৎ ক্ষেত্র আমরা প্রয়োগ করলাম, তাহলে এই ইলেকট্রনটা তড়িৎ ক্ষেত্রের বিপরীতে বল লাভ করে। সাপোজ ইলেকট্রনটা একটু লেফট সাইডে সরে আসলো, ইলেকট্রন তখন লেফট সাইডে বল অনুভব করে একটু ডিসপ্লেসড হলো। পরমাণুতে তো তোমরা জানো যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন এমন দূরত্ব মেনটেন করে পরিভ্রমণ করে যে পরমাণু নিরপেক্ষ। হ্যাঁ, পরমাণু কিন্তু চার্জ নিরপেক্ষ। আচ্ছা, এখন এই ইলেকট্রন যদি ডিসপ্লেসড হয় তখন পরমাণু আর পরমাণু থাকে না, সে হয়ে যায় দ্বিপোল, তখন সে নিউট্রালিটিটা হারায়। আচ্ছা, এখন এই তড়িৎ ক্ষেত্র যেহেতু পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, এর দিক একবার এই দিকে আর একবার উল্টা দিকে, একবার এই দিক আর একবার উল্টা দিকে, তার মানে ইলেকট্রনটা একবার এদিকে সরবে একবার ওইদিকে সরবে, অর্থাৎ দ্বিপোলটা ধরো এখন যেটা এটার সমতুল্য, এটা ইলেকট্রনটা লেফট সাইডে চললে লেফট সাইডে ইলেকট্রনের আধিক্য থাকে আর রাইট সাইডে ধনাত্মক চার্জের আধিক্য থাকে, এটা হচ্ছে এরকম একটা দ্বিপোল হয়ে যায়। যখন তড়িৎ ক্ষেত্র পরিবর্তন হয় এই দ্বিপোলের ডিরেকশনে পরিবর্তিত হয়, প্লাসটা এদিকে মাইনাসটা এদিকে, তার মানে দ্বিপোলটা ভাইব্রেট করতে থাকে, একবার এরকম পরের বার আবার এরকম হয়ে যাচ্ছে। এই ভাইব্রেশনের কারণে সে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ছেড়ে দেয়। আচ্ছা, সেগুলোই আমরা ধীরে ধীরে হিসেব করে বের করবো আর কি। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র, তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ইলেকট্রনটা আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র ইলেকট্রনের উপর একটা বল প্রয়োগ করবে, সেই বলটাই হচ্ছে দ্বিপোলের উপর প্রযুক্ত বল। তাহলে আমরা ভাষা লিখছি না, আবারও বলছি, একটা পরমাণুর উপর তড়িৎচুম্বকীয় ক্ষেত্র প্রযুক্ত হলে পরমাণুটি দ্বিপোলে পরিণত হয় এবং সে পরবশ কম্পনে কম্পিত হতে থাকে। পরবশ কম্পনে কম্পিত হতে থাকে। আচ্ছা, তাহলে এই অবস্থায় সে কি সমীকরণ ফুলফিল করবে সেগুলো আমরা কি করছি। দ্বিপোলের উপর প্রযুক্ত তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বল, এটার তড়িৎচুম্বকীয় বলের ফর্মুলা Q × E। Q × E, এই ফর্মুলা অনুযায়ী এটা দ্বিপোলের চার্জ ইলেকট্রনের চার্জের সমতুল্য, একটা প্লাস ই, মানে একটা ই আর আহ, একটা প্লাস ই একটা মাইনাস ইর সমান, যাই হোক চার্জের পরিমাণ তাহলে ই পরিমাণ ইন্টু ই। আর এটা যেহেতু পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, এখানে ই মানে হচ্ছে E0, দেখা যাবে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের রাশিমালা হচ্ছে E0 e⁻⁻i ω t - kz। জেড অক্ষ বরাবর যদি তরঙ্গ যায় তাহলে kz, এক্স অক্ষ বরাবর তরঙ্গ গেলে তখন kx। দেখা যাচ্ছে লাইনটা, ω t - kz। আচ্ছা, তখন পরমাণুটা পরবশ কম্পনে কম্পিত হয়, পরবশ কম্পনে যখন কাঁপতে থাকে মানে সরল দোলকের মতো যখন কাঁপতে থাকে তখন তার উপর একটা প্রত্যায়নী বল কাজ করে। প্রত্যায়নী বল, প্রত্যায়নী প্রত্যায়নী বলটা তোমার দূরত্বের সাম্য অবস্থা থেকে দূরত্বের সমানুপাতিক, কিন্তু বিপরীতে ক্রিয়া করে, সরণের বিপরীতে ক্রিয়া করে, এই কারণে মাইনাস সাইন। আচ্ছা, সে যেহেতু কাঁপছে, এই যে এরকম একবার এরকম হচ্ছে একবার এরকম হচ্ছে, কাঁপছে,
কাজেই সে একটা বাধাজনিত ঘর্ষণজনিত একটা বলের মুখোমুখি হবে। তোমরা জানো ঘর্ষণজনিত বলটা বেগের সমানুপাতিক। আমি পরের পেজে যাব এখন। ঘর্ষণজনিত ম্যাম, বল। আগে একটু লাইনটা একটু বলবেন, আমি একটু শুনতে পাইনি, একটু সমস্যা ছিল ফোনে। হ্যাঁ, আবার রিপিট করব, এখন তুমি লিখতে থাকো। একটু পরেই আমি আবার রিপিট করব। ঘর্ষণজনিত বলটা বেগের সমানুপাতিক। আগে একটু মিস হয়ে গেলে ওটার জন্য পরের গুলো আবার মিস করবে না, আমি তো একাধিকবার রিপিট করব। আর বললে তো তখন আরো করব, কিন্তু বসে থাকবে না আর কি। সমানুপাতিক ধ্রুবক আলফা আর এটা ঘর্ষণজনিত বলটা বেগের বিপরীতে ক্রিয়া করে দেখে মাইনাস সাইন। তার মানে এই দ্বিপোলটার উপর এই তিন ধরনের বল কাজ করবে। তাহলে দেখো, আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন একটা পরমাণুর উপর আপতিত হয় সেটা দ্বিপোল হয়ে যায় পরমাণু। তাহলে সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের কারণে তড়িৎচুম্বকীয় বল যেটা কাজ করবে সেটা চার্জ ইনটু প্রাবল্য অনুযায়ী এইটা হলো। এখন দ্বিপোলটা যেহেতু সরল দোলকের মতো দুলছে, তার উপর একটা প্রত্যায়নী বল কাজ করবে। প্রত্যায়নী বলটা দূরত্বের সমানুপাতিক কিন্তু বিপরীতে ক্রিয়া করে, এই জন্য এর মান -kx। আর সে যেহেতু সরল দোলকের মতো দুলছে, সে বায়ুর বাধাজনিত একটা বলের মুখোমুখি হবে, ঘর্ষণ বল। ঘর্ষণ বলের ডেফিনেশন হচ্ছে সেটা বেগের সমানুপাতিক কিন্তু বেগের বিপরীতে কাজ করে। তাহলে ওই দ্বিপোলটার উপর মোট বল হবে এই তিন ধরনের বলের সমষ্টি। তাহলে মোট আহ, বল হবে এই তিন ধরনের বলের সমষ্টি। তিন ধরনের বল মানে হচ্ছে তোমার ই নট e⁻i⁻t মাইনাস। আচ্ছা, এটা আমরা সাধারণত সমীকরণ এক্স এর মাধ্যমে লিখে অভ্যাস তো। এখানে কে এক্স লেখো, হ্যাঁ। কারণ জেড লিখতে গেলেও বারবার দেখা যাবে যে জেড এর জায়গায় এক্স, যে এদিকে আমরা আবার এক্স লিখছি, দেখছো। সাধারণত সবসময় দূরত্বটাকে এক্স দিয়ে নির্দেশ করি তো। তাহলে এক্স অক্ষ বরাবর গতিশীল হলে এখানে সমীকরণে কে এক্স, জেড অক্ষ বরাবর হলে কে জেড। ম্যাম, হ্যাঁ, 1 মিনিট বাবা, আমি 30 সেকেন্ড ইতে যাচ্ছি। আমরা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যদি জেড অক্ষ বরাবর আপতিত হয়, মানে প্রপাগেট করে যদি জেড অক্ষ বরাবর, তাহলে কণার সরণ কিন্তু তার সাথে লম্বভাবে হবে। এটা আর তরঙ্গ যেহেতু, তার মানে এই দূরত্বটাকে আমরা এক্সই রাখি আর এটা আমরা জেড রাখি, কে জেড, হ্যাঁ কে জেডই রাখো। এটা কে জেড ধরলে আমাদের এই দূরত্বটা, তখন আমাদের হয় এক্স ধরতে হবে অথবা ওয়াই ধরতে হবে, লম্ব। তোমরা তো জানো তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে আর তরঙ্গ। এটা যে অক্ষ বরাবর যাবে কণার সরণ তার লম্ব বরাবর হবে। তাহলে আমরা যদি এখানে জেড ধরি তাহলে আমাদেরকে সরণ এক্স, এক্স বা ওয়াই ধরতে হবে অক্ষ বরাবর। আচ্ছা, এর সাথে ছিল -kx -আলফা ডিএক্স ডিটি। আচ্ছা, মোট বল মানে হচ্ছে আরেকটা ম্যাম, লাইন আমরা বাড়াতে ই আছে চাচ্ছি না একটা, ওই যে এটা। আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, মোট বল, বল মানে হচ্ছে ভর গুণন ত্বরণ। এই এই তিনটা বল কাজ করছে, এর ফলাফল হিসেবে এই দ্বিপোলটা যে ত্বরণ প্রাপ্ত হবে সেই ত্বরণজনিত বলটা হচ্ছে মোট বল। আচ্ছা, এটা আরেকটা লাইন লিখলে সেটা ভালো হতো, আমি আর লাইন বাড়াতে চাচ্ছি না। তাহলে এটাকে আমরা এই ইয়েলো টার্মটা ডানে থাকলে বাকিগুলো একদিকে নিচ্ছি। md²x dt² আলফা ডিএক্স ডিটি প্লাস কে এক্স সমান ই ই নট e⁻, আচ্ছা, মাইনাস, আচ্ছা এখানে মাইনাসটা বাদ দিছে, -i⁻t মাইনাস কে জেড।
আচ্ছা, এখানে প্রত্যেকটা টার্ম তোমরা নিজ দায়িত্বে বলে দিও। এটা হচ্ছে এম হচ্ছে দ্বিপোলের ভর, এক্স সাম্য অবস্থা থেকে সরণ, আলফা হচ্ছে উম, ঘর্ষণ বল ধ্রুবক, ঘর্ষণ বলের সাথে সংশ্লিষ্ট এটা, আর কে টা হচ্ছে বল ধ্রুবক, ইটা ইলেকট্রনের চার্জ, ইটা ইলেকট্রনের চার্জ, আর এটা হচ্ছে শুধু ভেক্টর ই, যেটা এটা তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, যাই হোক, অতএব এখন আমরা এম দিয়ে ভাগ দিচ্ছি। ডি স্কয়ার আলফা বাই এম ডিএক্স ডিটি প্লাস কে বাই এম এক্স, আর এ পাশেও ই বাই এম ই নট ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি মাইনাস কে জেড। এখন এটা দুটো ধ্রুবকের ভাগফল একটা ধ্রুবক হবে, এটাকে আমরা গামা ধরছি। ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস গামা ডিএক্স ডিটি, আর এই ধ্রুবকটাকে ওমেগা নট স্কয়ার ধরছি। এক্স ইকুয়াল টু ই বাই এম ই নট ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি মাইনাস কে জেড। এখানে কার পরিবর্তে কি ধরলা একটু লিখে দিবে, গামা সমান কি আর ওমেগা নট স্কয়ার সমান কি। আচ্ছা, এই সমীকরণটা 1 নং সমীকরণ। আচ্ছা, এই সমীকরণটা সমাধান করে আগে আমাদের এই এক্স এর মান, অর্থাৎ সাম্য অবস্থা থেকে কতখানি সরণ হলো সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা যে দ্বিপলটা তৈরি হলো সেই দ্বিপলের দ্বিপল ভ্রামক জানতে পারবো, কারণ দ্বিপল ভ্রামকের রাশিমালা হচ্ছে চার্জ ইন্টু চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তাহলে এক্স জানতে পারলে দ্বিপল ভ্রামক জানতে পারবো, দ্বিপল ভ্রামক জানতে পারলে ওই দ্বিপল কি পরিমাণ আহ, শক্তি রেডিয়েট করছে সেটা জানতে পারবো। জানলে আহ, সেটা জানলে আমরা বিক্ষেপণের যে প্রপার্টিজ গুলো, যেমন ব্যবকলনী বিক্ষেপণ, প্রস্থচ্ছেদ, মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদ, এগুলো বের করতে পারবো। তাহলে আপাতত আমাদের টার্গেট হচ্ছে এই সমীকরণটা সমাধান করা, এবং এই ধরনের সমীকরণ ক্যালকুলাসে তোমরা সমাধান করেছো। এটা ডান পাশ শূন্য ধরে এই সমীকরণটার যে সমাধান পাওয়া যায় সেটা কমপ্লিমেন্টারি সমাধান, আর পুরোটার একটা বিশেষ সমাধান ধরে নিয়ে তারপর দুটো সমাধান একত্রিত করলে মোট সমাধান পাওয়া যায়। তাহলে একের একের কমপ্লিমেন্টারি ফাংশন, ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস গামা ডিএক্স ডিটি ওমেগা নট স্কয়ার এক্স ইকুয়াল টু 0। এটার সমাধানটা কমপ্লিমেন্টারি সমাধান। তাহলে এটা এক্স এর সমীকরণ সমাধান এক্স, এবং এই সমীকরণের সমাধানগুলোর ফরম্যাট ধ্রুবক থাকবে আর ই টু দি পাওয়ার আলফা টি। সাপোজ এটা 2 নং সমীকরণ দিলাম, এটা 3 নং। এখন এটা এর সমাধান হলে এই সমাধানটা এই সমীকরণকে স্যাটিসফাই করবে। কাজী 2 কে, না 3 কে, এটা হচ্ছে 3, এটা 2, 3 কে 2 এ বসাইয়া, আচ্ছা এখানে যদি বসাও, এক্স কে টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে একবার আলফা আসবে, দুইবার অন্তরীকরণ করলে আলফা স্কোয়ার আসবে। তাহলে আলফা স্কোয়ার এ ই টু দি পাওয়ার আলফা টি, মানে গামা এক্স কে একবার অন্তরীকরণ করলে আলফা সামনে আসবে, এ ই টু দি পাওয়ার আলফা টি ওমেগা নট স্কোয়ার, আর এক্স এর মান হচ্ছে এ ই টু দি পাওয়ার আলফা টি ইকুয়াল টু 0। এ ই টু দি পাওয়ার আলফা টি কমন নিয়ে ক্যান্সেল করলে থাকছে আলফা স্কোয়ার প্লাস গামা আলফা প্লাস ওমেগা নট স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা এখন আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফরম্যাটের সমীকরণ। তাহলে এটার সমাধান কি হবে? এটার সমাধান কি হবে?
মাইনাস বি, এটা বি হচ্ছে গামা, মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মানে হচ্ছে গামা স্কোয়ার মাইনাস 4 এসি, এ মানে এখানে আলফা স্কোয়ার সাথে আছে 1, আর সি হচ্ছে ওমেগা নট স্কোয়ার, ওমেগা নট স্কোয়ার তাকে ভাগ দিতে হবে 2 দিয়ে। তার মানে হচ্ছে মাইনাস গামা বাই 2 প্লাস মাইনাস, আচ্ছা আমি হচ্ছে এখানে যদি মাইনাস কমন নেই তাহলে রুট মাইনাসের পরিবর্তে আই লিখলাম, তার মানে আমি মাইনাস কমন নিয়েছি। তাহলে আমার এখানে 4 গামা নট স্কোয়ার আগে লেখার কথা, এই 2 দিয়ে ভাগ করলে সেটা গামা নট স্কোয়ার হবে, কারণ 2টা রুটের বাইরে আছে, সেটা ভিতরে নিয়ে গেলে 4 হবে, এই 4-এর সাথে কেটে যাবে। আর এদিকে গামা স্কোয়ারের নিচে 4টা থেকেই যাবে, এটা কাটার উপায় নেই। তাহলে আলফার এই মান 3-এ বসালে এক্স পাওয়া যাবে। অতএব এই 3 হতে এক্স এর রাশিমালা হচ্ছে, তখন দুইটা সমাধান, একটা প্লাস একটা মাইনাস, কাজে একটার সাথে A1 ব্যবহার করবো ধ্রুবক, আর একটার সাথে A2। তাহলে A1 এক্সপোনেনশিয়াল আলফা টি, তাহলে বড় ইয়ের পর বড় দেখে আমরা এক্সপোনেনশিয়াল দিয়ে পাশে লিখছি। আচ্ছা এই প্লাস আলাটা আগে লিখছি, মাইনাস গামা বাই 2 প্লাস আই স্কোয়ার রুট ওমেগা নট স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার বাই 4, সাথে আছে টি, এই যে এক্সপোনেনশিয়াল এইটা, প্লাস A2 এক্সপোনেনশিয়াল মাইনাস গামা বাই 2, এবার মাইনাস এখানে স্কোয়ার রুট ও আই আছে একটা, আই ওমেগা নট স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার বাই 4 সাথে টি, এখানেও টি, এটাকে আমরা 4 নাম্বার দিলাম। তাহলে আমরা কমপ্লিমেন্টারি সমাধানটা পেলাম। এখন বিশেষ সমাধান। আচ্ছা একের এই ধরনের সমীকরণগুলোর, আচ্ছা বিশেষ সমাধানটা হয় এই ই টু দি পাওয়ার টার্মের সমানুপাতিক। একের বিশেষ সমাধান এক্স ইকুয়াল টু, সেটা ধ্রুবকটা বি দিচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি মাইনাস কে জেড, এটা 5। আর 5কে আমরা এই একই বসাবো। দেখো তোমরা যখন এই যে 3কে 2-এ বসাচ্ছিলে তখন দেখো অন্তরীকরণ করার পরেও এই টার্মটা আমাদের প্রত্যেকটার মধ্যেই ছিল, সেটা কমন নিয়ে ডান পাশে পাঠালে এইটা পেয়েছিলাম। একইভাবে আমরা যখন এক্স এর বদলে এটা বসাবো, প্রত্যেকটা টার্মের মধ্যে বি এবং ই টু দি পাওয়ার টার্ম থাকবে, কিন্তু সেগুলো কমন নিয়ে এই যে এ পাশেও সবার সাথে থাকবে এই যে বি ই টু দি পাওয়ার টার্ম, আর এ পাশে আমাদের এই যে ই টু দি পাওয়ার আছে, তাহলে ই টু দি পাওয়ার টার্মটা কেটে যাবে, বাম পাশে বি এলা টার্ম গুলোও থাকবে, বিও থাকবে সাথে। তাহলে আমি এটা ওখানে বসালে যা পাবো একবারে লিখছি সেটা। এখানে 2বার অন্তরীকরণ, কাজে টি এর সাপেক্ষে এই টি এর সহগ 2বার আসবে, অর্থাৎ আই স্কোয়ার ওমেগা স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস, আর ওমেগা স্কোয়ার তার ম্যাম মানে দেখা যাচ্ছে। সমীকরণ আছে, এটাকে 2বার অন্তরীকরণ করলে মাইনাস ওমেগা স্কোয়ার সামনে আসবে, এখানে আছে একবার অন্তরীকরণ করলে মাইনাস আই ওমেগা সামনে আসবে, আর এক্স এর মান বসালে এই যে বিটা থাকবে, বসানোর পর যা হবে সেটা আমি লিখছি। প্রসেসটা তোমাদেরকে বলে দিলাম। ওটা কত নং সমীকরণ দিচ্ছিলাম, 5 না? 5কে একে বসাইয়া মাইনাস ওমেগা স্কয়ার অন্তরীকরণ করার কারণে আসলো, এছাড়াও বি আসছে, এখানে গামা ছিল অন্তরীকরণ করার জন্য মাইনাস আই ওমেগা, এছাড়া বি থাকবে প্যারামিটার। আচ্ছা ওমেগা নট স্কয়ার সাথে বি থাকবে, ডান পাশে ই ছিল, এম ছিল,
ই নট ছিল, আর ই টু দি পাওয়ারের টার্মটা এ পাশের ই টু দি পাওয়ারের সাথে কেটে গেছে। আচ্ছা, এখান থেকে বি সমান সমান আমরা বের করবো, বি কমন নিব, নিয়ে কমন নেওয়ার পর এখানে যা থাকবে সেটা ডান পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে বি ইকুয়াল টু হবে, ডান পাশে তো ই বাই এম ছিল, ই নট ছিল, আর এখানে বি কমন নিলে যা থাকবে এই যে ওমেগা নট স্কয়ার, আর মাইনাস আছে ওমেগা স্কয়ার, এটা মাইনাস, হ্যাঁ, এছাড়াও মাইনাস থাকবে আই গামা ওমেগা। এখন আমরা নিচে থেকে এই জটিল রাশি রিমুভ করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, এর জটিল যুগল দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, অর্থাৎ এই আই এর সামনে প্লাস আছে এইরকম টার্ম দিয়ে উপরে নিচে গুণ করব। তাহলে ই বাই এম, আচ্ছা ই নট উপরে গুণ দিব আমরা ওমেগা নট স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার প্লাস আই গামা ওমেগা। তাহলে নিচে এই টার্ম দিয়ে গুণ দিতে হবে, তাহলে নিচে মাইনাস টার্ম আছে, আবার প্লাস টার্ম দিয়ে গুণ দিচ্ছি, অর্থাৎ এ মাইনাস বি ছিল, এখন এ প্লাস বি দিয়ে গুণ দিচ্ছি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মে লিখবো, ওমেগা নেট স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার, তাহলে স্কয়ার ফর্মটা লিখলাম, এবার মাইনাস, আর বি স্কয়ারের মধ্যে দেখো আই স্কয়ার থাকবে, আই স্কয়ারের মাইনাস আর ফর্মুলার মাইনাস মিলে আমি প্লাস লিখলাম, খেয়াল করো এখানে ফর্মুলা অনুযায়ী মাইনাস লেখার কথা কিন্তু প্লাস লিখলাম, কারণ এই যে আই স্কয়ারের মাইনাস। তাহলে এখানে আমি আই স্কয়ার লিখলাম না, গামা স্কয়ার ওমেগা স্কয়ার। তাহলে এটা বির মান আমরা পেলাম। এখন আমাদের বিশেষ সমাধানটাতে বির মান বসাবো। বিশেষ সমাধানের কোন নাম্বার দিছিলাম? 5। তাহলে 5 নামবে এক্স। আচ্ছা, বি এর মান বসাবো, সাথে ই টু দি পাওয়ারটা থাকবে। বি এর মানে এখানে ই বাই এম আছে, আচ্ছা এই ই নটটা লিখলাম, আর ই টু দি পাওয়ারটা লিখে নিচ্ছি আই ওমেগা টি মাইনাস কে জেড। উপরে আছে ওমেগা নট স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার প্লাস আই গামা ওমেগা, নিচে ওমেগা নট স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস গামা স্কয়ার ওমেগা স্কয়ার। বড় লাইন হবে, একটু বাম দিকে সরে লিখছি, হ্যাঁ। এখানে ই বাই এম আছে, ই নট ই টু দি পাওয়ার মাইনাস, এটা থাকলো, আর এই যে নিচে যে টার্মটা আছে এখানে, এই টার্মের রুট টার্মটা আমি কমন নিচ্ছি। গামা স্কয়ার ওমেগা স্কয়ার এই টার্মটা ছিল, এটার রুট টার্মটা কমন নিলাম। আচ্ছা, রুট টার্ম কমন নিলে ভিতরে আরো একটা রুট টার্ম থাকবে। আচ্ছা, একবারে একটু আলাদা করে লিখতে পারলে তাহলে একটা লাইন বাঁচতো। এই যে আমি এখানে প্লাস চিহ্ন দেই, আচ্ছা যাও নিচে লিখি দাও, ওমেগা নট স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, নিচে একটা রুট নিচ্ছি, আরো একটা থাকবে রুট, গামা স্কয়ার ওমেগা স্কয়ার রুট। আর উপরে যে দুটো টার্মের যোগফল ছিল এই যোগটা আলাদা করে লিখছি, আই গামা ওমেগা ভাগ ওমেগা নট স্কয়ার ওমেগা স্কয়ার হোল স্কয়ার গামা স্কয়ার ওমেগা স্কয়ার, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট, পাওয়ার হাফ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো মান ঠিক আছে কিনা। এখানে এই টার্মটা থেকে এই রুট বাইরে নিয়েছি, ভিতরে একটা রুট থাকলোই, আর এই যে উপরে দুটো টার্ম সেটা দুটোকে আলাদা করে লিখেছি। এই দুটো লসাগু করলে এই টার্মটা পাবে, এই দুটো লসাগু করে এটা দিয়ে নিচটা গুণ করলে এই টার্মটা পাবে। আচ্ছা, এটা করার উদ্দেশ্য আমাদের হিটের কারেন্টের রাশিমালা যখন বের করেছিল তখন একটা দশাকোণ আমরা এখানে ইন্ট্রোডিউস করব,
কারণ এখানে যে টার্মটা আছে এটাকে আমরা কস ডেল, আর এখানে আই ছাড়া যা আছে সেটাকে আমরা সাইন ডেল ধরবো। ই বাই এম ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস কে জেড স্কোয়ার হোল স্কোয়ার গামা স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটার পাওয়ার হাফ। এখানে প্রথম যে টার্মটা আছে এটাকে আমরা কস ডেল ধরলাম, আর আই ছাড়া যেটুকু সেটাকে আমরা সাইন ডেল ধরলাম। এখন হঠাৎ করে খালি ধরলেই তো হবে না, সেই জিনিসটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে, তার পিছনে আমাদের যুক্তি থাকতে হবে। এখন এই যে ডেল ধরলাম, ডেলের মান কি সেটা আমাদেরকে এখন বের করে দিতে হবে, সেটা বের করে দিচ্ছি আমরা। এখানে আমরা কস ডেল ধরেছি, এটার পরিবর্তে ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ভাগ, নি- পারবো না পরে তো বলে দিয়েছি, কারণ যে অক্ষ বরাবর তরঙ্গ গেলে কণার সরণ হবে তার লম্ব বরাবর। এক্স দিতে পারবো, কিন্তু যদি এক্স দেই তখন আবার এই টার্ম গুলোকে হয় ওয়াই অথবা জেড ধরতে হবে, 90 ডিগ্রি পার্থক্য থাকতে হবে। কারণ আলোক তরঙ্গ আর তরঙ্গ, তরঙ্গ যেদিকে যাবে কণার সরণ তার সাথে 90 ডিগ্রিতে হবে। তাহলে সেই অনুযায়ী আমাদেরকে ধরতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে গামা ওমেগা ভাগ ওমেগা নট স্কোয়ার গামা স্কোয়ার হোল স্কোয়ার গামা স্কোয়ার ওমেগা স্কোয়ার পাওয়ার হাফ। এখন এই সাইন ডেল কে কস ডেল দিয়ে যদি ভাগ করো তাহলে পাবা হচ্ছে ট্যান ডেল। তাহলে ট্যান ডেল মানে এই সাইন ডেল কে কস ডেল দিয়ে ভাগ দিতে হবে, এটাকে এটা দিয়ে যদি ভাগ করো নিচেরটা নিচেরটা কেটে যাবে, উপরে থাকবে গামা ওমেগা, নিচে থাকবে ওমেগা নট স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার। এটাকে এটা দিয়ে ভাগ দিলে এটা থাকবে। অতএব ডেল ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স গামা ওমেগা ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা। তাহলে এই যে হঠাৎ করে আমরা ডেল ধরলাম, সে ডেলটা আমরা ডিফাইন করে দিলাম, ডেল হবে ট্যান ইনভার্স আমাদের এখানে যে জানা টার্ম ছিল সেই টার্ম গুলো গামা ওমেগা ওমেগা নট এগুলোর মাধ্যমে। এই আর এই যদি একত্রে করো তাহলে হবে ই বাই এম ই নট ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি মাইনাস কে জেড মাইনাস ডেল ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার গামা স্কোয়ার ওমেগা স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই একটা সমাধান পেলাম, এটা বিশেষ সমাধান। আগে একটা সমাধান আমরা লিখে রেখেছি কমপ্লিমেন্টারি সমাধান, এই দুটো একত্রিত করলে 1 নং এর মোট সমাধান পাবো আমরা। আমি পরের পেজে যাব, তোমাদের লেখা হয়েছে কিনা একটু ওয়েট করছি। তাই আমি মিউট করে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, মিউট করে দিয়েছি, এখন দেখতে পাও? সোহান, নেটের সমস্যা মনে হয়তো হবে। অতএব একের মোট সমাধান তাহলে x ইকুয়াল টু a টু দি পাওয়ার আলফা টি একটা ছিল, আর ছিল b টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি মাইনাস কে জেড। দুটো সমাধান একত্রে করে লিখছি। x ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা দেখো, ওই যে এই যে কমপ্লিমেন্টারি সমাধান যেটা, এই যে এক্সপোনেনশিয়াল, তো এক্সপোনেনশিয়াল এর মধ্যে দুটো টার্ম, তার মানে ই টু দি পাওয়ার এই মাইনাস গামা বাই টু একটা, আর ই টু দি পাওয়ার এই আই এর টার্ম একটা। এখানেও ই টু দি পাওয়ার মাইনাস গামা বাই টু এর একটা টার্ম, আর ই টু দি পাওয়ার এই মাইনাস এর একটা টার্ম। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস গামা বাই টু এখানেও কমন এখানেও কমন, তো আমরা এটা কমন হিসাবে বাইরে লিখছি। ই টু দি পাওয়ার মাইনাস গামা বাই টুটা বাইরে লিখলাম, a1 ই টু দি পাওয়ার আই ওমেগা নট স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার বাই 4, এর পাওয়ার আছে হাফ। আচ্ছা, এটা a1 ছিল। a2 ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা নট স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার বাই 4, এটা একটা সমাধান ছিল। আর প্লাস দিয়ে একটু আগে যেটা লিখলাম। আচ্ছা, তোমরা একটু লেখো।
দেখে দেখে লেখো পরের অংশটা। আমি একটু আসছি, 1 মিনিট। এক্সকিউজ মি। নট ছিল। এটা এটা হচ্ছে মোট সমাধান, অর্থাৎ এক্স এর মান। আচ্ছা, এখন মানটা যে আমরা পেলাম এটা একটু আমরা অবজার্ভ করি। ও, এগুলোর সাথে কিন্তু টি ছিল, এর সাথে টি ছিল। গামা এখানে লিখলাম, গামার সাথে গামা বাই 2 টি, গামা টি বাই 2। আচ্ছা, এটাও টি এর অপেক্ষক, এটাও টি এর অপেক্ষক। এখন টি এর মান একটু বাড়লে এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ এরকম, মানে দ্রুত। এদিকে যদি এক্স বসাও, এক্স দ্রুত বাড়ার সাথে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্রুত কমে শূন্য হয়ে যায়। তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস টি টার্ম। তাহলে টি একটু বাড়লেই এই টার্মটা শূন্য হয়ে যায়। কাজে এই তার মানে হচ্ছে এই টার্মটা খুব ক্ষুদ্র, এই জন্য ওটা আমরা নেগলেক্ট করছি। নেগলেক্ট করে শুধু এই সেকেন্ড টার্মটা রাখছি। তাহলে এই টার্মটাকে শূন্য বিবেচনা করলে পুরোটাই শূন্য। তাহলে এক্স ইকুয়াল টু ই নট ভাগ এম ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি মাইনাস কে জেড মাইনাস ডেল ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার গামা স্কোয়ার ওমেগা স্কোয়ার হাফ। আচ্ছা, তোমরা একটু ধৈর্য ধরো, এই এক প্রশ্নেই 12-14 নাম্বার থাকে তো। তবে পরে যখন পড়া হয়ে যাবে তখন এত লাগবে না। তোমরা এই যে যেমন ধরো এই যে বি এর মানটা লিখলা, এরপর লিখবা যে হচ্ছে বি এর মান এততে বসিয়ে এক্স ইকুয়াল টু পাওয়া যায় এত, এত প্রসেস দেখাতে হবে না। শর্টকাট করে যাবে পরে, কিন্তু এখন তো শর্টকাট করলে বুঝতে পারবে না, এই জন্য আমরা ডিটেলসে যাচ্ছি। তাহলে আমরা এক্স এর মান পেলাম। এক্স এর মান পেলে আমরা ওই যে দ্বিপোলটা যে তৈরি হলো, দ্বিপোলের দ্বিপোল ভ্রামকের মান পাবো। তাহলে দ্বিপোল ভ্রামককে পি দ্বারা, স্মল পি দিয়ে লেখা হয়। এটা হচ্ছে চার্জ ইনটু ডিস্টেন্স। তাহলে চার্জ হচ্ছে ই, পরিমাণ চার্জ, আর ডিস্টেন্স হচ্ছে এক্স। আচ্ছা, মান যদি বসাও, এক্স এর মানকে ই দিয়ে গুণ, তার মানে এখানে খালি স্কোয়ার হবে। তাহলে স্কোয়ার ই নট ভাগ এম ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস কে জেড মাইনাস ডেল। এই ই টু দি পাওয়ার ছাড়া এখানে বাকি যে টার্ম গুলো আছে সেটাকে লেখা হলো পি নট ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি মাইনাস কে জেড মাইনাস ডেল। এখানে পি নট সমান, এটা লিখছি না, তোমরা জানোই, যার পরিবর্তে পি নট ধরেছি। আচ্ছা, এখন দ্বিপল ভ্রামকের রাশিমালা পি পি সমান সমান পি নট ই টু দি পাওয়ার সামথিং ফর্মে আছে। যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই দ্বিপলটা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে শক্তি বিকিরণ করবে সেটা রাশিমালা আমরা এখানে মুখস্থ লিখবো। তবে এটারও প্রতিপাদন আছে, সেটাও আবার এটার মতোই একটা বড় প্রশ্ন। অতএব দ্বিপল কর্তৃক একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিকিরিত শক্তি, এখন দ্বিপল কর্তৃক বিকিরিত শক্তি, এটাও তোমাদের প্রশ্ন আছে, ওটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এই বিকিরিত শক্তির গড় মান অথবা গড় শক্তি আর কি, যেহেতু গড় লিখতে ভুলে গেছি এই জন্য পরে লিখলাম। সেটাকে ডাব্লিউ দিয়ে লেখা হয়। এবং বিকিরিত শক্তি, এই যে একক একক 1 সেকেন্ডের শক্তি মানে হচ্ছে ওয়াট ক্ষমতা, এই জন্য ডাব্লিউ দিয়ে লিখেছি। আর বিকিরিতের জন্য স্কাটার। এটা রাশিমালা এখন ফর্মুলা হিসাবে লিখবা পাওয়ার ফর এই পি নট স্কোয়ার ভাগ 8 পাই সি কিউব। এটা সি, সি হচ্ছে আলোর বেগ, হ্যাঁ আলোর বেগ, সি কিউব আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা।
লেখা হয়েছে আশা করছি। আচ্ছা থাক, তোমরা আনমিউট করো না, করলে মনে হয় অন্যদের সমস্যা হয়। আচ্ছা, আমি মিউট করে রাখছি সবাইকে। কেউ কথা বললে সে আনমিউট করে নিবে তখন। এখন মিউট করে রাখছি যাতে করে অন্যের ডিস্টার্ব না হয়। আর এই যে পি নটের মান তো এখানে ধরে নিয়েছিল, পি নটের মানটা এখন এখানে বসিয়ে দিলে 1/4πε0 ওমেগা পাওয়ার 4, এখানে আছে 8πc³ r²। কারণ পি নট স্কোয়ার এখানে যে টার্ম গুলো সেটা বর্গ ফর্মে তোমার লিখতে হবে। তাহলে এখানে হবে e4 e0² নিচে m² ω0² মাইনাস ω² প্লাস γ² ω²। আচ্ছা, এটার উপর হাফ ছিল, যেহেতু এখানে বর্গ আছে এই জন্য সে হাফটা থাকলো না। এছাড়াও sin² আলফা আছে। আর তোমরা অলরেডি একটা প্রশ্ন করেছো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটা আপতিত হলো, তাহলে তার তীব্রতা কত, অর্থাৎ পয়েন্টিং ভেক্টরের যে রাশিমালা নির্ণয় করেছে। একক সময়ে এত তড়িৎচুম্বকীয় তরঙ্গ যাচ্ছে, তাহলে একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে কি পরিমাণ শক্তি সে বহন করবে বা আপতিত হবে সেটা আমরা দেখছি। তাহলে আপতিত বিকিরণের তীব্রতা, এটা তোমরা মনে হয় 2 নম্বর চ্যাপ্টারে বের করেছো। পি ইনসিডেন্ট, এটা রাশিমালা, পয়েন্টিং ভেক্টরের রাশিমালা বের করেছিলে 3ε0 e0²। তাহলে কি পরিমাণ শক্তি আপতিত হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ কর্তৃক সেটা জানছো। আচ্ছা, এখন এটা আমি গেটটা খুলে দিয়েছি। তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা আপতিত হচ্ছিল তার শক্তি আমরা জানলাম, আর কি পরিমাণ শক্তির দ্বিপলটা বিকিরণ করলো সেটা জানলাম। তাহলে এখন বিক্ষেপণের ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদের যে রাশিমালা ক্লাসিক্যাল মেকানিক্সে তোমরা নির্ণয় করেছো সেটা দিয়ে আমরা বিক্ষেপণ প্রস্থচ্ছেদ বের করবো। অতএব ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদ, এটাকে ডি সিগমা ডি ওমেগা, ওমেগা হচ্ছে ঘনকোণ, এটা রাশিমালা ছিল ডাব্লিউ স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড শক্তি এবং আপতিত শক্তি ইনসিডেন্ট ইন্টু r²। তাহলে এই ডাব্লিউ স্ক্যাটার্ড এর রাশিমালা বসাবো, পি ইনসিডেন্ট এর রাশিমালা বসাবো, বসানোর পর r² দিয়ে আমরা গুণ করবো। তাহলে আমি পরের পেজে যাচ্ছি, একটু ওয়েট করছি যাতে সবার শেষ হয়। তাহলে এই মানগুলো বসাবো। ওকে, আমি পরের পেজে যাচ্ছি। তাহলে ডি সিগমা ডি ওমেগা, এটা হচ্ছে ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদ। ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদটা কি জিনিস সাপোজ, আচ্ছা ছবিটা এখানে আঁকি। আমার অবশ্য এই পেজ শেষ হলে খাতা শেষ, কাজে এখানে আমার তোমাদের লেকচারও শেষ করে দিতে হবে। এই জায়গায় আমার ইলেকট্রনটা ছিল, হ্যাঁ এই জায়গায় ইলেকট্রনটা ছিল। তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ জেড অক্ষ বরাবর, সাপোজ এইটা জেড অক্ষ, হ্যাঁ জেড অক্ষ বরাবর তড়িৎচুম্বকীয় তরঙ্গ আপতিত হচ্ছে। এই তরঙ্গের যে বিস্তার, এই যে এই হাইটটুকু, এটা হচ্ছে ই0, এটা ই0। আর তরঙ্গটাকে উপস্থাপন করা হয় ওই যে E = E0e⁻⁴। আচ্ছা, মুক্ত ইলেকট্রনটা এটা শোষণ করে নিল, শোষণ করে নেওয়ার পর পরমাণুটা তোমার দ্বিপল হয়ে গেল, সেটা পরে এনার্জি রেডিয়েট করছে। সাপোজ এই ডিরেকশনে বিক্ষিপ্ত যে তরঙ্গ সেটা এই ডিরেকশনে গেল, এটা তো জেড ডিরেকশন। আর এই ঘনকোণের জন্য এই ডি ওমেগা ঘনকোণের, এটার সাথে আমি লাইনটা দিতে চাচ্ছিলাম এর সাথে। আচ্ছা, এই কোণটা হচ্ছে ডি ওমেগা ঘনকোণের মধ্যে দিয়ে কতগুলো বিক্ষিপ্ত হবে সেটাই ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদ নির্দেশ করবে। এই কোণটা হচ্ছে আলফা, আর সরি এটা হচ্ছে থিটা, এটা আমরা থিটা দিচ্ছি, আর আলফা যে লিখেছিলাম সেই আলফাটা এটা। আচ্ছা, যাই হোক আমরা মান বসাবো, মান বসালে আপনাদের দেখে আসি। 1/4πε0 ω4 c²r², এখানে m² আছে, এই টার্মটা তো কমন টার্ম, এখানে 3ε0e0²। তাহলে আমাদের 1/4πε0 ছিল ω4, ω4 এর নিচে ছিল 8πc³r²। আচ্ছা, এরপরে e⁴ e0² ছিল, এর নিচে আমাদের ছিল m², আর সেকেন্ড ব্র্যাকেটের টার্মটা সেটা ছিল ω0² মাইনাস ω² হোল স্কয়ার
গামা স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটার পাওয়ার হাফ। আচ্ছা আচ্ছা, তাকে ভাগ ছিল হচ্ছে হাফ, তার মানে দুটো উপরে চলে গেল, নিচে সি এপসিলন নট ই নট স্কোয়ার। এটা যেহেতু নিচে ছিল কিন্তু উল্টাই আমি উপরে লিখলাম। এছাড়া ছিল আমাদের আর স্কোয়ার দিয়ে গুণ। আচ্ছা, এই আর স্কোয়ারটা কিন্তু উপরে, উপরে লিখলাম আর স্কোয়ার এবং সাইন স্কোয়ার আলফা। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, এই কনস্ট্যান্ট গুলোকে সাজিয়ে লিখছি। এই যে এই ই টু দি পাওয়ার 4টাও এখানে লিখছি, স্কোয়ার, এটা হোল স্কোয়ার ফর্মে আমি লিখছি। আচ্ছা, 4 পাই এপসিলন নট, এই যে এটা একটা এপসিলন নট, এটা একটা এপসিলন নট, এখান থেকে এই 2 দিয়ে এটা কেটে গেলে এখানে 4 পাই থাকে। এম সি স্কোয়ার, এই সি টু দি পাওয়ার 3 মিলিয়ে সি টু দি পাওয়ার 4 হয়, ওমেগা টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা। ওমেগা টার্মগুলো আলাদা লিখছি আর কি। আচ্ছা, আমাদের এখানে কিন্তু হাফ নাই, কারণ এই যে স্কোয়ারের সময় এই যে পি নট স্কোয়ার ছিল, তখন কিন্তু এই হাফ চলে গেছে এখান থেকে, খেয়াল করে বসানোর সময়। অন্য পৃষ্ঠায় হয়ে গেছে তো অতটা মনে থাকে না। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে টার্ম আছে সেটাকে আমি আর নট ধরছি, এখানে সবগুলো ধ্রুবক, আর নট একটা ধ্রুবক। সাইন স্কোয়ার আলফা, ছবি এটা দিবে ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার গামা স্কোয়ার ওমেগা স্কোয়ার। আচ্ছা, আর অল্প আছে, হ্যাঁ, আর একটু ধৈর্য ধরো তোমরা। এখন এই আলফার সাথে থিটার সম্পর্ক, এর হিসাবটা দেখানো হয়নি, এটা তো মুখস্থ রাখতে হবে। আলফার সাথে যদি থিটার আমরা সম্পর্ক বের করি তাহলে যা পাবো সেটা লিখছি, এপাশেই লিখলাম আমি, আর নট স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। আচ্ছা, সাইন স্কোয়ার আলফার পরিবর্তে আমরা পাবো হাফ 1 প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে চিত্র থেকে আলফা এবং থিটার মধ্যে সম্পর্ক করলে এটা হবে, আর বাকিগুলো অপরিবর্তিত থাকবে। ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার গামা স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটাতে আর হচ্ছে রুট কিন্তু নাই, এখান থেকে ওমেগা 4 ফেলে এই দিক সরিয়ে লিখছি। তাহলে এটা আমরা ব্যবকলনী বিক্ষেপণ প্রস্থচ্ছেদ পেলাম। এবার মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদ, মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদ। তাহলে ব্যবকলনী প্রস্থচ্ছেদকে ইন্টিগ্রেশন করলে মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদ পাওয়া যায়। তাহলে ডি সিগমা ডি ওমেগাকে ঘনকোণের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, ইন্টিগ্রেশন ডি ওমেগাকে যদি তুমি ভাঙো, কোয়ান্টাম মেকানিক্সে অনেক করা হয় এটা ইউজ। ইন্টিগ্রেশন ডি ওমেগা যদি ভাঙো সেটা হয় ইন্টিগ্রেশন, দুটো ইন্টিগ্রেশন, একটা হচ্ছে থিটা 0 থেকে পাই, পাই হচ্ছে 0 থেকে 2 পাই, সাইন থিটা ডি থিটা ডি ফাই। তার মধ্যে ফাই নির্ভর কোনো টার্ম এখানে নাই, তার কাজে ফাইয়ের ইন্টিগ্রেশনটা করলে মান আসবে 2 পাই, আর থিটার ইন্টিগ্রেশনটা থাকলো সাইন থিটা ডি থিটা। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন ডি ওমেগা মানে এটা, তো আমরা এই ফর্মটা ইউজ করবো। আচ্ছা, এখানে লিখেই নিই, ডি সিগমা, ডি সিগমা ডি ওমেগা, আচ্ছা, সাইন থিটা ডি থিটা 2 পাই লিখতে হবে, 2 পাই, যাও এটা পাই বানাই দিলাম। এখন এই যে উপরের থেকে ডি সিগমা ডি ওমেগার মান আমরা বসাবো। বসালে কনস্ট্যান্ট গুলো ইন্টিগ্রেশনের বাইরে লিখছি, আর নট স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার গামা স্কোয়ার ওমেগা স্কোয়ার, রুট কিন্তু নাই। কনস্ট্যান্ট গুলো আমরা বাইরে নিলাম, দেখো থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন, খালি থিটা নির্ভর টার্ম গুলো আমরা ভিতরে লিখবো। তাহলে ইন্টিগ্রেশন হাফ 1 প্লাস কস স্কোয়ার থিটা, আচ্ছা 2 পাই আছে না, 2 পাইটা বাদ দিয়েছে, আচ্ছা 2 পাই এখানে লিখলাম, সাইন থিটা ডি থিটা। এই ইন্টিগ্রেশনটাও বড়, ইন্টিগ্রেশনের মান আসবে 8 পাই বাই 3, মানে ওটা আসবে 4 পাই বাই 3, 4 না, এটা 2 পাই আছে, এটা আসবে 4 বাই 3, আর নট স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা নট স্কোয়ার ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার গামা স্কোয়ার ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখানে 2 পাই আছে, আর ইন্টিগ্রেশন থেকে আসবে 4 বাই 3, তার মানে এই টার্মটা সারা থাকবে 8 পাই বাই 3। আচ্ছা, তাহলে এটা মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদের রাশিমালা। আমাদের প্রশ্নে কি কি লিখছিলেন, না হলে পরের দিন আবার হবে, একটু ধৈর্য, 2 মিনিট, মানে আমারই বেশি সমস্যা। আবদ্ধ ইলেকট্রন দ্বারা বিক্ষেপণ প্রস্থচ্ছেদের রাশিমালা নির্ণয় করো, আমাদের কিন্তু রাশিমালা হয়ে গেছে।
এখন ওই ওমেগার মান কম হলে কি হবে, বেশি হলে কি হবে, এটার অ্যানালাইসিস করলে এই যে থমসন আর র্যালে বিক্ষেপণের ব্যাখ্যা হবে। তাহলে আমাদের মেইন কাজ হয়ে গেছে, এই যে বিক্ষেপণ প্রস্থচ্ছেদের রাশিমালা সেটা আমাদের নির্ণয় হয়ে গেছে। এখন আর খুবই সামান্য, অথবা ওটা আমি শিটে দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা থাকলে স্ক্রিনে, আচ্ছা শিটে দেখালেও লেখা আর এটা একটু ভিন্ন হয়। এখন আমরা কেস ওয়ানে আসি। কেস ওয়ানে আমরা অ্যানালাইসিস করব যদি ওমেগাটা ওমেগা নটের চেয়ে অনেক বড় হয়, এবং আমরা ধরে নিচ্ছি যে ওই যে দ্বিপল যে এরকম নড়ছে ঘুরছে, তো বায়ুজনিত যে বাধাটা সেটা আমরা নেগলেক্ট করছি, গামা শূন্য। তাহলে সিগমাটির মান কি হবে, সিগমাটির মান কি হবে, দেখো এই হচ্ছে ওমেগাটা ওমেগা নটের চেয়ে অনেক বড়, তাহলে ওমেগা নটের চেয়ে ওমেগাটা অনেক বড়, কাজে এখানে ওমেগা নটটা শূন্য ধরলাম, আর গামা শূন্য হলে এই টার্মটা শূন্য হচ্ছে। তাহলে এখানে থাকবে ওমেগা টু দি পাওয়ার 4। সেই ওমেগা টু দি পাওয়ার 4 এই ওমেগা টু দি পাওয়ার 4 এর সাথে কেটে গিয়ে শুধু এখানে আর নট স্কয়ার থাকবে, আর এখানে আমাদের ছিল 8π/3, এখানে শুধু আর নট স্কয়ার থাকছে। এই বিক্ষেপণটাকে বলা হয় থমসন বিক্ষেপণ, এবং এই বিক্ষেপণ প্রস্থচ্ছেদের রাশিমালাটা পাওয়া যায় মুক্ত চার্জের বিক্ষেপণের রাশিমালার অনুরূপ। তার মানে যদি এই ওমেগাটা কি জিনিস, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আপতিত হচ্ছে তার কম্পাঙ্ক, আর ওমেগা নট কি জিনিস, এই যে দ্বিপোলটা যে ভাইব্রেট করছে তার কম্পাঙ্ক। তার মানে আপতিত তরঙ্গের কম্পাঙ্ক দ্বিপোলের কম্পাঙ্ক চেয়ে যদি বেশি হয়, তাহলে সিগমাটির মান এইটা হবে। ইহা থমসন বিক্ষেপণ, থমসন বিক্ষেপণ, এবং এই সময় মুক্ত চার্জের মতো আচরণ করে। আচ্ছা, এখন আমরা কেস 2 তে আসি। এই যে এই লাইন লিখলেই শেষ। হ্যাঁ, আচ্ছা লাইনে ধৈর্য হারা হয়ে না বাবা, এই লাইন লিখলেই শেষ। এখন যদি আমাদের এই ওমেগার মানটা আপতিত তরঙ্গের কম্পাঙ্ক কম হয়, আর এই যে দ্বিপোলেরই যদি কম্পনটা বেশি হয়, তাহলে কি হবে, ওমেগা নটটা এবার ভেরি ভেরি গ্রেট ওমেগা, তার মানে ওমেগাটা লেস দেন হচ্ছে ওমেগা নট। আচ্ছা, তাহলে কি হবে, ওমেগা নটটা বড়, এবার ওমেগা নট বড়, তাহলে এই বিয়োগফল থেকে ওমেগাটা বাদ দিতে পারো। বিয়োগফল থেকে ওমেগাটা যদি বাদ দাও, আর এই গামা তো শূন্য, এই টার্মটা শূন্য, তাহলে এখানে আর নট স্কয়ারের সাথে থাকবে উপরে ওমেগা 4 আর নিচে থাকবে ওমেগা নট 4। তাহলে সিগমাটির রাশিমালা হবে আর নট স্কয়ার ওমেগা 4, নিচে ওমেগা নট 4, আর এদিকে তো 8π/3 ছিল, 8π/3 আর নট স্কয়ার ওমেগা মাইনাস ওমেগা নট পাওয়ার 4। তাহলে দেখো আপতিত যে তরঙ্গ তার কম্পাঙ্কের চতুর্ঘাতের সমানুপাতিক এইটা, আর কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। সিগমাটি প্রপোর্শনাল টু ওমেগা পাওয়ার 4, বা সিগমাটি প্রপোর্শনাল টু 1/λ⁴। তাহলে এই লাইনটা আমরা এই যে শেষে লিখছিলাম, বিক্ষেপণ সহগটা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের এটা ব্যস্তানুপাতিক হবে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক হবে, ব্যস্তানুপাতিক। হ্যাঁ, আর কম্পাঙ্কের সমানুপাতিক, কম্পাঙ্কের চতুর্ঘাতের সমানুপাতিক। তাহলে এটা হচ্ছে র্যালের বিক্ষেপণ। অপর পেজে যাবো না, একটু জায়গা বাঁচাচ্ছি, গ্রাফিকে শেষ করব। তাহলে র্যালের বিক্ষেপণ, তার মানে র্যালের বিক্ষেপণ কখন ঘটবে, যখন তোমার আপতিত তরঙ্গের কম্পাঙ্ক কম, আর আপতিত তরঙ্গের কম্পাঙ্ক বেড়ে ওমেগা নটের চেয়ে বেশি যখন হবে, তখন হবে থমসন বিক্ষেপণ। আচ্ছা, এখানে গ্রাফ আঁকবো, এইটুকুর মধ্যে আমি লেখা শেষ করব। কেস 3, নিচে টান দেবো, দিলাম উপরে। আচ্ছা, কেস 3 তে হচ্ছে ধরো যখন ওমেগা নট আর ওমেগা যখন কাছাকাছি হবে, তখন সিগমা মানে সমান যখন হবে, এটা যদি সমান হয় তাহলে এই টার্মটা তোমার 0 হয়ে গেল, ওমেগা স্কয়ারের সাথে একটা ওমেগা স্কয়ার কেটে গিয়ে উপরে ওমেগা স্কয়ার হবে। সেই ওমেগা স্কয়ার না লিখে ওমেগা নট স্কয়ার লিখতে পারো, কারণ ওমেগা আর ওমেগা নট এক। ওমেগার জায়গায় ওমেগা নট বসালে পাবে 8π/3 তো আছে, আর নট স্কয়ার আছে, আর এটা হবে ওমেগা নট ভাগ গামা হোল স্কয়ার। এবং এই বিক্ষেপণটাকে বলা হয় অনুনাদি বিক্ষেপণ, এবং এটা বিক্ষেপণের সর্বোচ্চ মান, অনুনাদি বিক্ষেপণ, অনুনাদি বিক্ষেপণ। এই সব ইনফরমেশন গুলো যদি আমরা এখানে গ্রাফে বসাই, ধরো এইদিকে ওমেগা আর এইদিকে সিগমাটি, তাহলে ওমেগার কম মানের জন্য র্যালের বিক্ষেপণ, ওমেগার মান কম থেকে বাড়লে বিক্ষেপণ প্রস্থচ্ছেদ বাড়ে সর্বোচ্চ হয়, আর এরপর আবার কমে। এই সর্বোচ্চটা হচ্ছে ওমেগা সমান সমান ওমেগা নটে, আর ওমেগা নটের চেয়ে ওমেগা যখন কম তখন র্যালে বিক্ষেপণ, এই দিকটা হচ্ছে র্যালে বিক্ষেপণ, আর ওমেগার মান যখন বেশি তখন এদিকে থমসন বিক্ষেপণ, থমসন বিক্ষেপণ।